শুরুতে আমাদের দেখানো হয় দ্য লায়ন কিংয়ের সিম্বা, যে নালাকে বিয়ে করার পর তাদের একটি মেয়ে হয়, নাম কিয়ারা। একদিন নালা শিকারে গিয়ে পথ ভুলে যায়। সে একটি গুহার নিচে বসে থাকে, এই আশা নিয়ে যে একদিন সিম্বা তাকে খুঁজে নিয়ে যাবে। এদিকে সিম্বা নালাকে খুঁজতে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। সে তার মেয়ে কিয়ারাকে বলে, তুমি অন্যদের সঙ্গে থাকো, নিজের খেয়াল রাখো, আমি তোমার মাকে ফিরিয়ে নিয়ে আসব। ততক্ষণে তুমি বাকি প্রাণীদের সঙ্গে আনন্দ করো। ঠিক তখনই রফিকি এসে পৌঁছায়, যে সিনেমায় একজন জ্ঞানী ও আধ্যাত্মিক চরিত্র হিসেবে দেখা যায়। সবার মন ভালো করার জন্য সে বলে, আমাকে একটা গল্প বলতে দাও। এই গল্পটা এক সিংহকে নিয়ে, যে শুরুতে একজন ভবঘুরে ছিল, কিন্তু পরে সে রাজা হয়ে যায়, যার নাম মুফাসা। এখন এখান থেকেই আসল গল্প শুরু হয়। আমরা ছোট্ট মুফাসার যাত্রা আর তার অ্যাডভেঞ্চার দেখতে পাই। সে তার বাবা মায়ের সাথে এক বিরান ভূমিতে বাস করত, আর অনেক বছর ধরে বৃষ্টি না হওয়ার কারণে সব প্রাণী অসুস্থ হয়ে পড়েছিল। মুফাসা তার বাবা মাকে জিজ্ঞেস করে, ওই পাহাড়গুলো কি, যেখান থেকে আলো জ্বলছে? তার মা তাকে বলে, ওই জায়গাটার নাম মালিল। একদিন আমরা নিশ্চয়ই আমরা সেখানে যাব। আমি শুনেছি সেখানে সব কিছু আছে এবং সেখানে প্রাণীরা শান্তিতে বাস করে। এই কথোপকথনের মধ্যেই হঠাৎ একটা অসাধারণ ঘটনা ঘটে। বৃষ্টি শুরু হয়। এটা দেখে সব প্রাণী আনন্দে উল্লাস করতে থাকে, কিন্তু তারা জানত না খুব শিগগিরই তাদের এই আনন্দ দুর্ভাগ্যে পরিণত হবে। বৃষ্টি এতটাই বেড়ে যায় যে বন্যা শুরু হয়। অনেক প্রাণী সেই বন্যায় ডুবে যেতে থাকে, আর মুফাসাও সেই প্রবল স্রোতের পানিতে পড়ে যায়। তাকে বাঁচানোর জন্য তার বাবা সঙ্গে সঙ্গে পানিতে ঝাঁপ দেয় এবং তাকে ধরে নিরাপদে টেনে তুলতে সক্ষম হয়। তাকে নিজের মুখে ধরে সে মুফাসাকে কাছাকাছি কিছু পাথরের ওপর ছুঁড়ে তোলে, যেখানে তার মা তাকে ডাকছিল, কিন্তু সে খুব ভয় পেয়েছিল। হঠাৎ প্রবল স্রোতে ভেসে আসা একটি হাতি সেই পাথরগুলোর সাথে ধাক্কা খায়, যার ফলে মুফাসা যেখানে দাঁড়িয়েছিল সেই জায়গাটা ভেঙে যায় এবং সে আবার পানিতে পড়ে যায়। ভাগ্যক্রমে সে একটি ভাসমান কাঠের টুকরো পায়। তার ওপর উঠে সে নিজের জীবন বাঁচাতে সক্ষম হয়। পানির স্রোত তাকে একটি ছোট পুকুরে নিয়ে যায়, যেখানে সে একটি ছোট সিংহশাবক টাকার সাথে দেখা করে। ভেসে থাকার সময় সে লক্ষ্য করে টাকা তাকে চিৎকার করে সতর্ক করছে, সেখানে বড়, তোমার পেছনে কুমিরগুলো ধাওয়া করছে। এটা শুনে মুফাসা আতঙ্কিত হয়ে তীরে সাঁতরে যেতে থাকে। টাকা তাকে পুকুর থেকে বের হতে সাহায্য করে, কিন্তু তখন পর্যন্ত কুমিরগুলো খুব কাছাকাছি চলে এসেছিল। তবে ঠিক সময়ে টাকার মা এসে পৌঁছায় এবং কুমিরগুলোর সাথে লড়াই করে তাদের তাড়িয়ে দেয়। এভাবে দুজনেই বেঁচে যায়। এখন টাকা তার মাকে বলে, তুমি কেন মুফাসাকে আমাদের দলে যোগ দিতে দিচ্ছ না? কিন্তু তার মা রাজি হয় না, কারণ তাদের দলে একটা নিয়ম ছিল, তারা কোনো ভবঘুরেকে দলে নেয় না। মুফাসা জবাব দেয়, আমি কোনো ভবঘুরে নই, আমার বাবা আমাদের এলাকার রাজা, কিন্তু একটি বন্যা এসেছিল এবং সেই বন্যায় আমি আমার মা-বাবা থেকে আলাদা হয়ে গিয়েছিলাম। তার গল্প শুনে টাকার মা আবেগপ্রবণ হয়ে পড়লেন এবং তাকে নিজের বাড়িতে নিয়ে গেলেন, যেখানে টাকার বাবাও উপস্থিত ছিলেন। কিন্তু তিনি মুফাসাকে দেখে আরও রেগে গেলেন এবং টাকার মায়ের মতোই বললেন যে তারা তাদের দলে কোনো পথচারীকে থাকতে দেয় না। মুফাসা জবাব দিল, আমি কোনো পথচারী নই, আমি জানি একদিন আমার মা-বাবা আমাকে খুঁজে নেবে। তাছাড়া আমি খুবই প্রতিভাবান, আমি এত দ্রুত দৌড়াতে পারি যে তোমাকেও ছাড়িয়ে যেতে পারি। এটা শুনে তারা বলল, ঠিক আছে, যদি সেটাই হয়। তারপর বলা হলো, টাকাকে দৌড়ে হারাতে পারলেই কেবল তোমাকে আমাদের দলে নেওয়া হবে। দৌড় শুরু হলো, আর টাকার গতি ছিল মুফাসার চেয়ে অনেক বেশি। একসময় টাকা অনেকটাই এগিয়ে যায়। হঠাৎ মুফাসা ভুল করে পানিতে পড়ে যায়। সে ডুবে যেতে যাচ্ছিল। ঠিক তখনই টাকা এসে তাকে বাঁচায়। পরে আবার দৌড় চলতে থাকে। তখনও টাকা এগিয়েছিল। সে খুব সহজেই জিততে পারত, কিন্তু সে বুঝতে পারল তার একজন বন্ধু আর একজন ভাই দরকার। তাই সে ধীরে দৌড়াতে শুরু করে এবং মুফাসাকে জিততে দেয়। এটা দেখে টাকার বাবা খুব রেগে যায় যে টাকা হেরে গেছে। ইন্টেনশনালি কিন্তু টাকা খুব খুশি ছিল, কারণ এই হারার মাধ্যমে সে একটা ভাই আর একটা বন্ধু পেয়েছিল। এখানে টাকার বাবা তাকে সতর্ক করে বলেছিল, সাবধানে থাকো, যাকে তুমি তোমার ভাই বলছ সে একদিন তোমার সবকিছু কেড়ে নিতে পারে। এরপর টাকা আর মুফাসা একে অপরের সাথে সময় কাটাতে শুরু করল। তারা অন্য প্রাণীদের সাথে খেলতে খেলতে বড় হতে লাগল। সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল,
কিন্তু একটা জিনিস স্বাভাবিক ছিল না। টাকার বাবা কখনোই মুফাসাকে তাদের দলের সদস্য হিসেবে মেনে নেয়নি। সে সবসময় তাকে একজন ওয়ান্ডারার হিসেবেই দেখত, একজন বহিরাগত। একদিন মুফাসা, তাকা এবং তার মা একসাথে শিকারে বের হয়েছিল। তাদের অভিযানের অংশ হিসাবে মুফাসা চুপচাপ পেছনে অবস্থান করেছিল, যখন অন্যরা একটি হরিণ শিকারের প্রস্তুতি নিচ্ছিল। তারা শিকার করতে যাওয়ার আগেই তাদের সামনে একটি বড় বিপদ উপস্থিত হল। সাদা সিংহরা, যারা তাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল। এতে তাকা ভয়ে লুকিয়ে পড়ে। যখন সাদা সিংহরা তাদের এলাকার মধ্যে হরিণটিকে আক্রমণ করতে শুরু করল, তখন তাকারের মা তাদের মুখোমুখি দাঁড়ালেন। তার এবং সিংহদের মধ্যে একটি লড়াই শুরু হয়ে গেল। তাকাকে রক্ষা করার জন্য তাকারের মা মুফাসা সাদা সিংহের সঙ্গে লড়াই করতে গিয়ে সে একাই দুটিকে সামলাচ্ছিল। এক পর্যায়ে সে একটি সিংহকেও মেরে ফেলতে সক্ষম হয়। এরপর মুফাসা তার মায়ের সঙ্গে ফিরে আসে। ফিরে আসার পর তাকার মা গোত্রের সবাইকে বলে যে মুফাসা তার জীবন বাঁচিয়েছে। তিনি বলেন, মুফাসা না থাকলে আমি আজ বেঁচে থাকতাম না। সে একাই সেই শক্তিশালী সিংহদের সঙ্গে লড়াই করে আমার জীবন বাঁচিয়েছে। এই প্রথমবারের মতো রাজা মুফাসাকে সম্মানের সঙ্গে সম্বোধন করে বলেন, আমি তোমার প্রতি গভীরভাবে কৃতজ্ঞ। তুমি আমার স্ত্রীর জীবন বাঁচিয়েছ। তবে মুফাসা, সে উত্তর দিল, আমার মনে হচ্ছে বাতাস যেন বলছে এই সিংহগুলো আবার প্রতিশোধ নিতে ফিরে আসবে। আপনি চাইলে কাউকে পাঠিয়ে তাদের সম্পর্কে খোঁজ নিতে পারেন। রাজার আদেশে একজন গোয়েন্দা বা স্কাউট সাদা সিংহদের এলাকায় গেল এবং এক চমকপ্রদ তথ্য জানতে পারল। মুফাসা যে সিংহটিকে মেরেছিল সে ছিল সাদা সিংহদের রাজার ছেলে। এখন সেই রাজা প্রতিশোধ নেওয়ার তীব্র আগুনে জ্বলছে। নিজের ছেলেকে একা মরার জন্য ফেলে রাখা হয়েছে জানতে পেরে সাদা সিংহদের রাজা এবং তার দল সেই সিংহটিকে হত্যা করে যে তাকে ছেড়ে চলে গিয়েছিল। হোয়াইট কিংয়ের ছেলে এই ঘটনাটি স্কাউটকে বুঝিয়ে দিল যে এই প্রাণীগুলো একই সঙ্গে নির্মম এবং অত্যন্ত শক্তিশালী। তারা তাদের রাজপুত্রের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করছিল। মুফাসার দলের সেই স্কাউট রাজার কাছে ফিরে এসে জানাল, হোয়াইট লায়নরা খুবই নিষ্ঠুর এবং অত্যন্ত শক্তিশালী। আমরা তাদের পরাজিত করতে পারব না। তারা আমাদের সবচেয়ে দ্রুতগতির সিংহদের মতোই দ্রুত, এবং তারা খুব শীঘ্রই এখানে প্রতিশোধ নিতে আসবে। এ কথা শুনে রাজা খুব ভয় পেয়ে গেলেন। তিনি তাকাকে বললেন, তুমি যদি রাজা হতে চাও তাহলে তোমাকে এই জায়গা ছেড়ে চলে যেতে হবে। কিছুই এবং এখানেই সূর্যোদয়ের সাথে সাথে আমাদের নাম ভুলে যাবে। তাকা এবং মুফাসাকে তাদের মা বললেন, পাহাড়ের মাঝখান দিয়ে যে আলো আসছে দেখছ, ওই জায়গাটার নাম মেলে। তোমাদের সেখানে যেতে হবে এবং এই বিপদ কেটে যাওয়া পর্যন্ত সেখানেই থাকতে হবে। তাকা এবং মুফাসা রওনা দিল, কিন্তু খুব শীঘ্রই সাদা সিংহদের পুরো দল সেখানে পৌঁছে গেল। তাদের রাজা তাকার বাবার সামনে এসে দাঁড়াল এবং বলল, আমার ছেলেকে কে হত্যা করেছে বলো। তাকার বাবা ঘটনাটি জানেন না এমন ভান করলেন, যা সাদা সিংহদের রাজাকে আরও ক্ষুব্ধ করে তুলল। এদিকে অন্য সিংহরা চারপাশে খুঁজতে গিয়ে কিছু চিহ্ন খুঁজে পেল। দুইটি সিংহ পালিয়ে যাচ্ছিল, কিন্তু শ্বেত সিংহরা তাদের ধাওয়া করতে শুরু করল এবং শেষ পর্যন্ত তাকা ও মুফাসার কাছে পৌঁছে গেল। শ্বেত সিংহদের এগিয়ে আসতে দেখে মুফাসা তাকার কাছে বলল, আমাদের এখানেই দাঁড়িয়ে লড়াই করা উচিত, পালিয়ে যাওয়া সাহসিকতা নয়। কিন্তু শ্বেত সিংহদের সংখ্যা ছিল বেশি, আর তারা ছিল মাত্র দুজন। তাকা বলল, আমাদের পালাতে হবে। তারা যখন তর্ক করছিল তখনই শ্বেত সিংহরা এসে পৌঁছাল এবং বলল, বল, আমাদের রাজপুত্রকে কে হত্যা করেছে? মুফাসা নির্ভয়ে বলল, আমি করেছি। কিন্তু শ্বেত সিংহরা তাকে বিশ্বাস করল না। তারা বরং তাকার ওপর সন্দেহ করল, মনে করল সেই আসল দোষী। যে তাদের রাজপুত্রকে হত্যা করেছিল, মুফাসা বারবার বলছিল যে দোষ তারই। তবুও শ্বেতসিংহরা তা মানতে চাইল না। তারা তাকার পিছু নিল, কারণ তার শরীরের গন্ধ পেয়ে তারা বুঝেছিল সেই গোষ্ঠীর রাজার উত্তরাধিকারী। দুজন পালাতে পালাতে শেষ পর্যন্ত একটি খাদের কিনারায় পৌঁছাল, যার নিচে ছিল শুধু পানি। শ্বেতসিংহরা ধরার আগেই তাকা ও মুফাসা পানিতে লাফ দিল। স্রোত তাদের ভাসিয়ে নিয়ে গেল একটি খোলা প্রান্তরে, যেখানে তারা উঠে এলো সম্পূর্ণ ক্লান্ত অবস্থায়। রাত নামার সাথে সাথে তারা ভীষণ ক্ষুধার্ত হয়ে পড়ল এবং জঙ্গলে খাবারের খোঁজ করতে শুরু করল।
খুঁজতে খুঁজতে তারা দেখতে পেল একটি হালকা গন্ধ পেয়ে তারা ভাবল হয়তো তাদের মতো কোনো প্রাণী কাছাকাছি আছে। তারা এগিয়ে গিয়ে দেখতে পেল এক সিংহী, যার নাম সারাবে। তাদের দেখে সারাবে স্বস্তির নিঃশ্বাস ফেলল। সারাবে জানাল শ্বেতসিংহদের ভয় এখন সর্বত্র ছড়িয়ে পড়েছে। তারা তার পুরো দলকে হত্যা করেছে, আর সে একমাত্র বেঁচে থাকা সদস্য। তারা আরও একটি পাখির সাথে দেখা করল, যার নাম সাজু। সে ছিল সারাবের রক্ষক এবং স্কাউট। সাজু তাদের সতর্ক করে বলল শ্বেতসিংহরা আসার আগে তাদের লুকিয়ে পড়া উচিত। সারাবে আরও বলল নিরাপত্তার জন্য সে মেলে যেতে চায়, তাই তারা সবাই একসাথে যাত্রা করার সিদ্ধান্ত নিল। যাত্রা চালিয়ে যেতে যেতে তারা হঠাৎ খাবারের গন্ধ পেল, কিন্তু কাছে গিয়ে বুঝল সেটা আসলে বানরদের গন্ধ। সেই বানরদের মধ্যেই তারা দেখা পেল এক তরুণ বানরের, যার নাম রাফিকি। তখন সে অনেক ছোট ছিল। অন্য বানররা তাকে অপছন্দ করত বলে তাকে তাদের দল থেকে তাড়িয়ে দিয়েছিল। মুফাসা, তাকা আর সারাবি যখন রাফিকির সাথে দেখা করল, তখন তারা প্রায় তাকে আক্রমণ করতে যাচ্ছিল, কিন্তু রাফিকি দ্রুত বলল, আমি মালিল যাওয়ার পথ জানি। এটা শুনে তিনটি সিংহই অবাক হয়ে গেল। মুফাসা জিজ্ঞেস করল, তুমি কি সত্যি বলছ? রাফিকি উত্তর দিল, হ্যাঁ, আমি আগে সেখানে থাকতাম, এখন আমি আমার ভাইকে খুঁজতে আবার সেখানে ফিরে যাচ্ছি। তার ভাইয়ের কথা বলা আসলে মিথ্যে ছিল, কিন্তু এটা সত্য যে রফিকি মালিল যাওয়ার পথ জানত। রফিকি তাদের পথ দেখাতে পারবে বুঝতে পেরে সিংহরা তাকে খাওয়ার পরিকল্পনা বাদ দিল এবং তাকে তাদের দলে নিয়ে নিল। সবাই মিলে তারা যাত্রা চালিয়ে গেল, আর সকালে তারা মরুভূমিতে পৌঁছাল। বাতাসের দিক থেকে তারা বুঝতে পারল যে শ্বেত সিংহরা এখনও তাদের পিছু নিয়েছে। মনে হচ্ছিল শ্বেত সিংহরা তাদের পুরো বংশই নিশ্চিহ্ন করতে চায়। সারাবে তাদের কোথাও থেমে বিশ্রাম নিতে নিষেধ করল, তাই তারা এগিয়ে যেতে থাকল। পথে তা মুফাসা বলল, আমার মনে হয় আমি সারাবিকে পছন্দ করি। মুফাসা তাকে পরামর্শ দিল কিভাবে সারাবিকে মুগ্ধ করা যায়। সে বলল, তাকে বলো তার গন্ধ গোলাপের মতো, মেয়েরা এমন কথা শুনতে পছন্দ করে। মুফাসার পরামর্শ মেনে তাকা ঠিক সেটাই করল, আর এতে সারাবি হেসে উঠল। এদিকে তারা একদল হাতির মুখোমুখি হল, আর শ্বেত সিংহরাও তখন খুব কাছাকাছি চলে এসেছিল। শ্বেত সিংহরা বড় বড় দূরত্বে লাফ দিতে পারত, তাই তারা পাহাড়ি পথ টোপকে দ্রুত এগিয়ে এসেছিল, যেখানে অন্যরা নিচের পথ ধরে এসেছিল। শ্বেত সিংহদের হাত থেকে বাঁচতে হলে তাদের একটি উপায় বের করতে হতো। একটি বিভ্রান্তি সৃষ্টি করার জন্য সারাবি দ্রুত একটি গাছে ওঠে একটি মৌচাক ভেঙে দিল। সঙ্গে সঙ্গে মৌমাছিরা চারদিকে ছড়িয়ে পড়ল এবং হাতিদের আক্রমণ করতে শুরু করল। এতে হাতিরা আতঙ্কিত হয়ে চারদিকে ছুটতে লাগল। এই বিশৃঙ্খলার মধ্যে শ্বেত সিংহরাও হাতিদের ভিড়ে আটকে পড়ল, যদিও শেষ পর্যন্ত তারা সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। এদিকে গাছে ওঠা সারাবি নিচে নামতে পারছিল না। সে একটি ডালে ঝুলেছিল, কিন্তু হঠাৎ ডালটি ভেঙে গেলে সে হাতিদের মাঝখানে পড়ে গেল। যে কোনো মুহূর্তে কোনো হাতি তাকে পিষে মারতে পারত। ঠিক তখনই মুফাসা দ্রুত তাকে বাঁচাতে এগিয়ে এল। সে সারাবিকে একপাশে ঠেলে সরিয়ে দিয়ে তার উপর দাঁড়িয়ে তাকে রক্ষা করতে লাগল। সে নিজের শরীর দিয়ে তাকে ঢেকে তার জীবন বাঁচায়। সে দেখল হাতির পাল পাহাড়ের মধ্য দিয়ে দৌড়ে যাচ্ছে। তাদের দ্রুত গতির কারণে পাহাড়ের চূড়াগুলো ভেঙে পড়তে লাগল। ফলে সাদা সিংহরা যে পথ দিয়ে তাদের অনুসরণ করতে পারত, সেই পথ বন্ধ হয়ে যায়। এতে করে আপাতত বিপদ কেটে যায়। কিন্তু সারাবি অচেতন হয়ে পড়েছিল। রাফিকি দ্রুত তার কাছে গিয়ে তার গলা ম্যাসাজ করতে থাকে তাকে জাগানোর জন্য। কিছুক্ষণ পর জ্ঞান ফিরে পেয়ে সারাবি জিজ্ঞেস করল, আমার জীবন কে বাঁচিয়েছে? একটুও দেরি না করে মুফাসা মিথ্যা বলল এবং বলল, তাকা তোমাকে বাঁচিয়েছে। সে জানত তাকার মধ্যে অহংকার আছে এবং সে সারাবিকে পছন্দ করে, তাই সে নিজের কৃতিত্ব নিতে চায়নি। এরপর সারাবি তাকার কাছে গেল এবং তাকে ধন্যবাদ জানাল। কিন্তু রাফিকি, যে পুরো ঘটনাটি দেখেছিল, চুপচাপ মুফাসার প্রতি গভীর শ্রদ্ধা অনুভব করতে লাগল। সে বুঝতে পারল মুফাসা শুধু সাহসীই নয়, সে নিঃস্বার্থ ও দয়ালু, তার ভাইয়ের জন্য একজন সত্যিকারের রক্ষক। এরপর দলটি আবার তাদের যাত্রা শুরু করল এবং শেষ পর্যন্ত তুষারাচ্ছন্ন পাহাড়ে পৌঁছল। পাহাড় অতিক্রম করার ফলে তারা তাদের গন্তব্যের আরও কাছাকাছি চলে এল। তারা যে আলোটি দূর থেকে দেখেছিল, এখন তা অনেকটাই কাছে মনে হচ্ছিল।
তবে সামনে এগোতে গিয়ে নতুন একটি সমস্যা দেখা দিল। তাদের পায়ের ছাপ তুষারের ওপর স্পষ্টভাবে পড়ে থাকছিল। এই চিহ্নগুলো দেখে সাদা সিংহরা সহজেই তাদের খুঁজে পেতে পারত। তাদের পায়ের ছাপ অনুসরণ করে সাদা সিংহরা সহজেই তাদের খুঁজে পেতে পারত। এটি বুঝতে পেরে মুফাসা একটি বুদ্ধিদীপ্ত পরিকল্পনা করল। সে সাজুকে অনুরোধ করল তাদের পায়ের ছাপ মুছে দিতে, যাতে সিংহরা বিভ্রান্ত হয়। এই পরিকল্পনা একদম সফল হল। যখন সাদা সিংহরা সেখানে পৌঁছাল, তারা কোনো পায়ের ছাপ খুঁজে পেল না এবং কোন দিকে যাবে বুঝতে না পেরে বিভ্রান্ত হয়ে গেল। মুফাসার এই দ্রুত বুদ্ধি ও চমৎকার সিদ্ধান্তগুলো সারবিকে মুগ্ধ করল। সে বুঝতে পারল আগে তার জীবন বাঁচানোর জন্য যে নিজের জীবন ঝুঁকিতে ফেলেছিল সে আসলে মুফাসাই। ধীরে ধীরে তার মনে মুফাসার প্রতি আকর্ষণ জন্মাতে লাগল। সে মুফাসার কাছে সত্যটা জানতে চাইল, কিন্তু মুফাসা বারবার তা অস্বীকার করতে থাকল। তবে তাকা তাদের ক্রমবর্ধমান সম্পর্ক লক্ষ্য করেই ঈর্ষান্বিত হয়ে উঠল। সে সন্দেহ করতে শুরু করল যে মুফাসা তাকে বিশ্বাসঘাতকতা করছে এবং তার সব কিছু ছিনিয়ে নিতে চাইছে। তাকা সেই সতর্কবার্তার কথা মনে করতে লাগল, একদিন এই পথিক তোমার সব কিছু কেড়ে নেবে। রাগে অন্ধ হয়ে তাকা হঠাৎ করেই একটি অবিবেচক সিদ্ধান্ত নিল। সে সাদা সিংহেদের কাছে গিয়ে বলল, তোমরা কি জানো তোমাদের রাজপুত্রকে কে হত্যা করেছে? আমি না, মুফাসা করেছে। আমার শিরায় রাজকীয় রক্ত বইতে পারে, কিন্তু তোমাদের রাজপুত্রের রক্ত ঝরিয়েছে মুফাসা। আমি তোমাদের সাহায্য করব। তাকে ধরে ফেলো, কারণ আমারও নিজের হিসাব মেটানোর আছে। তাকা সাদা সিংহদের বলল, আমরা মেলেলের দিকে যাচ্ছি। আমার পায়ের ছাপ অনুসরণ করলে তোমরা তাকে সেখানে পেয়ে যাবে। রাতের অন্ধকারে তাকে মেরে ফেলো। মুফাসাই ফাঁদের ব্যাপারে কিছুই জানত না। সেই রাতে তাকা এমনভাবে দলে ফিরে এলো যেন কিছুই ঘটেনি। পরের সকালে তারা আবার যাত্রা শুরু করল এবং পাহাড় পেরিয়ে অবশেষে মেলেলে পৌঁছাল। এই সুন্দর জায়গাটি দেখে মুফাসা আনন্দে ভরে উঠল। সে ছোটবেলা থেকেই তার মায়ের কাছে মেলেলের কথা শুনেছিল এবং এখানে আসার স্বপ্ন দেখত। নিজের পরিবারকে নিয়ে এই জায়গায় আসার স্বপ্ন সে সব সময় দেখত। মেলেলে এসে মুফাসা লক্ষ্য করল এখানে প্রাণীরা সবাই মিলে মিশে শান্তি ও সম্প্রীতির সাথে বসবাস করছে। তারা একে অপরের সাথে সহযোগিতা করে, কোনো ঝগড়া বা বিরোধ নেই। কিন্তু হঠাৎ করেই সবকিছু বদলে গেল যখন তারা সাদা সিংহেদের রাজাকে আসতে দেখল। মেলেলের প্রাণীরা আতঙ্কিত হয়ে পড়ল, কারণ তারা মনে করতে পারল একসময় এই সাদা সিংহরাই তাদের উপর ভয়ঙ্কর অত্যাচার চালিয়েছিল। মুফাসা অবাক হয়ে গেল যখন সে দেখল সাদা সিংহরা তাদের অনুসরণ করে এখানে পৌঁছে গেছে। সে বুঝতেই পারছিল না কিভাবে তারা তাদের খুঁজে পেল, কারণ তাদের পায়ের ছাপ তো মুছে ফেলা হয়েছিল। সে জানত না যে এর পিছনে ছিল তাকা, যে তাদের সেখানে নিয়ে এসেছিল। সাদা সিংহরা আক্রমণ চালাল, আর সেই বিশৃঙ্খলার মধ্যেই তাকা মুফাসাকে দোষারোপ করে তাকে বিশ্বাসঘাতকতা করল। হৃদয় ভেঙে গেলেও মুফাসা নিজেকে রক্ষা করার চেষ্টা করল, কিন্তু সে কিছু বুঝে ওঠার আগেই সাদা সিংহদের রাজা তাকে একটি খাড়া পাহাড় থেকে নিচে ফেলে দিল। সৌভাগ্যবশত মুফাসা নিচে পড়ে না গিয়ে একটি পাথরের ধাপে লেজে গিয়ে পড়ল। সেখান থেকে সে আবার উঠে এলো। নিজের সাহস জোগাড় করে সে মেলেলের সব প্রাণীদের উদ্দেশ্যে বলল, আজ যদি তোমরা আমাকে সাহায্য না করো, একদিন এই সাদা সিংহরা তোমাদের সন্তানদের জন্যেও আসবে। আমরা দুর্বল নই, একসাথে থাকলে আমরা পারব। লড়াই করে তাদের পরাজিত করতে পারব। মুফাসার এই কথা শুনে প্রাণীরা সাহস পেল এবং তার সাথে একত্রিত হয়ে একটি শক্তিশালী দল গঠন করল। সবাই মিলে তারা সাদা সিংহেদের বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করল। কিন্তু লড়াইয়ের মধ্যে সাদা সিংহীদের একটি দল মুফাসার উপর আক্রমণ চালায়। এতে সে আহত হয়ে পড়ে এবং একটি গুহার ভিতরে পড়ে যায়, যেখানে সাদা সিংহীদের রাজা আবার তাকে আক্রমণ করতে থাকে। উপরে দাঁড়িয়ে সবকিছু দেখছিল তাকা। মুফাসাকে বারবার মার খেতে দেখে তারা মনে হঠাৎ করেই করুণা জাগল। তাদের পুরনো বন্ধুত্ব আর ভাইয়ের সম্পর্কের স্মৃতিগুলো তার মনে ভেসে উঠল। নিজের আবেগ আর ধরে রাখতে না পেরে তাকা লাফ দিয়ে যুদ্ধে নেমে পড়ল মুফাসাকে বাঁচানোর জন্য। তাকা সাদা সিংহীদের রাজার মুখোমুখি হল। তাকা সাদা সিংহদের রাজাকে বলল, তাকে ছেড়ে দাও,
তাকে বাঁচতে দাও। কিন্তু প্রতিশোধের আগুনে অন্ধ হয়ে থাকা সাদা সিংহদের রাজা কোনো দয়া দেখানোর মতো অবস্থায় ছিল না। সে আবার আক্রমণ করল, তাকাকে আহত করল এবং তার মুখে একটি দাগ ফেলে দিল। এতে স্পষ্ট হয়ে গেল যে মুফাসা এবং তাকাকে একসাথে লড়াই করতে হবে তাকে পরাজিত করার জন্য। তাদের তীব্র লড়াইয়ের মাঝে হঠাৎ মাটি কেঁপে উঠতে শুরু করল। রাফিকির কারণে একটি বিশাল ভূমিকম্প হল। তাদের নিচের পাহাড় ভেঙে পড়তে লাগল, আর যে জায়গায় তারা লড়াই করছিল সেটি ধসে গেল। সবাই নিচের নদীতে পড়ে গেল। ওপর থেকে তারা দেখতে পেল একটি বিশাল পাথর গড়িয়ে তাদের দিকে আসছে। নিজেকে বাঁচানোর জন্য মুফাসা সরে দাঁড়াল, কিন্তু সাহসিকতার সাথে সে সাদা সিংহদের রাজাকে ঠেলে সরাসরি সেই পাথরের সামনে ফেলে দিল। কয়েক মুহূর্তের মধ্যেই বিশাল পাথরটি সাদা সিংহদের রাজাকে পিষে ফেলল, আর তার সন্ত্রাসের রাজত্বের অবসান ঘটল। তাদের রাজাকে পরাজিত হতে দেখে বাকি সাদা সিংহ ও সিংহীরা ভয়ে আতঙ্কিত হয়ে পড়ল এবং সেখান থেকে পালিয়ে গেল। মুফাসার সাহসিকতা দেখে সেই ভূমির সব প্রাণী তাকে সম্মান জানাল এবং তাকে তাদের নতুন রাজা হিসেবে মুকুট পরাল, যা তাকে অপরিসীম আনন্দ দিল। মুফাসার নাম চারদিকে ছড়িয়ে পড়ল এবং কেউ একজন তার সঙ্গে দেখা করতে এগিয়ে এলো। সে ছিল মুফাসার আসল মা, আলঘা। প্রথমে বড় হয়ে যাওয়া মুফাসাকে তিনি চিনতে পারেননি, কিন্তু তার নাম শুনেই সব বুঝতে পারলেন। তাদের পুনর্মিলন ছিল আনন্দ আর আবেগে ভরা। এই সময় মুফাসা জানতে পারল তার বাবাকে হত্যা করা হয়েছে। মায়ের সাথে দেখা করার পর তাকা মুফাসার কাছে এসে ক্ষমা চাইতে চাইল, কিন্তু চারপাশের প্রাণীরা তাকার বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করল। তারা তাকে বিশ্বাসঘাতক বলে আখ্যা দিল এবং সাদা সিংহদের কাছে তাদের ধরিয়ে দেওয়ার জন্য তাকে নির্বাসিত করার দাবি জানাল। মুফাসা সবাইকে চুপ করিয়ে দিয়ে বলল, এটা আমার আদেশ, সে এখানেই থাকবে। আমি যতদিন শাসন করব আমার ভাই আমার পাশেই থাকবে। মুফাসার এই ক্ষমায় তাকা গভীরভাবে আবেগাপ্লুত হয়ে গেল। তার মনে প্রবল অপরাধ বোধ জাগল। সে মুফাসাকে বলল, আমাকে আর কখনো মনে করো না। তারপর সে অজানা পাহাড়ের পথে চলে গেল। এভাবেই মুফাসার গল্পের সমাপ্তি ঘটে।